হ্যালো, ওকে। আমার কথা শোনা যায়? জি স্যার। ওকে। তো আজকে ৩ নম্বর ক্লাসটা শুরু করলাম যে আমাদের 3D প্রিন্টিং অতীতের ক্লাসগুলোকে আমরা দেখেছি যে 3D প্রথম ক্লাসে একটা ভিডিও কয়েকটা দেখালাম যে কিভাবে এটা অ্যাপ্লাইড হয় এবং আস্তে আস্তে 3D প্রিন্টিং এর বেসিক ফেনোমেনা বিশেষ করে প্রোডিউসিং এর ক্ষেত্রে মেটাল ডিপোজিটিং এর কিছু পলিসি ছিল, সেই পলিসিগুলো আমরা দেখালাম। এবং সেখানে আমরা একটা সিম্পল যেটা ডেস্কটপ টাইপের 3D প্রিন্টার, সেই 3D প্রিন্টারে বিভিন্ন কম্পোনেন্ট দেখিয়েছি এবং কিছু এফডিএম প্রসেস, ফিউজ ডিপোজিশন মেথডের প্রণালীটা আমরা দেখেছিলাম। তো এই সমস্ত ছিল আগের ক্লাসগুলার মানে বিভিন্ন পরিধি আর কি। তো এখন আজকে ওইটারই জাস্ট একটু এক্সটেনশন হলো যে আমরা সাধারণত যারা নিউ ইউজার, ইন্ডাস্ট্রিয়াল ইউজার না, তারা ছোট ছোট কাজে এরকম ডেস্কটপ টাইপ 3D প্রিন্টার ইউজ করি ছোট ছোট কাজের জন্য। আবার অনেকে 3D প্রিন্টারটা বর্তমানে তাদের কি বলে এটাকে আহ ইয়া হিসেবে নিয়ে নিছে, অনেকটা খেলনা টাইপের করে নিয়ে নিছে যে আমার ইচ্ছা হলো আমি এটা নিয়ে নানান জানান আমার প্রয়োজন অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট ছোট প্রোডাক্ট বানাবো, আমি আর কোনো জিনিস অর্ডার দিতে চাই না, আমি এটা দিয়েই আমি বানাই আমার কাজে লাগাবো। এই ধরনের বিভিন্ন বেসিক এখন ডিমান্ড সৃষ্টি হয়েছে ডেস্কটপ টাইপ 3D প্রিন্টার অথবা পার্সোনাল 3D প্রিন্টারও বলা যায় এটাকে। এখন এটা মূলত স্ট্রাকচারালি যদি চিন্তা করি আমরা, আমার আমার ক্লাস যারা অতীতে রোবোটিক্স ক্লাস করেছেন তারা রোবোটিক্স এর বিভিন্ন স্ট্রাকচার আমি পড়াইছিলাম। একটা বলছিলাম কার্টেসিয়ান টাইপ। কার্টেসিয়ান টাইপ রোবট মানে হলো সে একটা থ্রি ডাইমেনশনাল স্পেস কভার করবে তার ওয়ার্কিং এরিয়া হিসাবে এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর তার ৩টা অ্যাক্সিসের মুভমেন্ট থাকবে। এটা আমরা পড়াইছিলাম। আরেকটা পড়াইছিলাম, সবগুলা কথা বলছি না এখন, আরেকটা পোলার টাইপের পড়াইছিলাম, অর্থাৎ অনেকটা রোবোটিক আর্ম, যেমন তার অ্যাঙ্গেলটা রোটেশন করে বিভিন্ন জায়গায় রিচ করে। আমাদের হাত যেমন তার অ্যাঙ্গেলের পজিশনটা কমায় বাড়ায় বিভিন্ন জায়গায় একটা বস্তুকে আমরা ধরতে পারি। তো সিমিলার ফেনোমেনা দিয়ে আমরা ছোট ছোট 3D প্রিন্টার আমাদের কাজ আছে। যেমন যেমন এই 3D প্রিন্টারটা কিন্তু একটা এটা কি কার্টেসিয়ান নাকি পোলার টাইপের? ছবি দেখে বোঝা যায়? এটা হলো কার্টেসিয়ান, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর তার মুভমেন্টটা আছে। যেমন এই জিনিসটা, এই পুরা সেটআপটা ভার্টিক্যালি এরকম ওঠানামা করতে পারে। আবার এই ব্যাটটা এই যে তার গাইড করা আছে, গাইডলাইন দেওয়া আছে, এই গাইড বরাবর সে এরকম আসা যাওয়া করতে পারে। ঠিক আছে? আর আরেকটা মুভমেন্ট এখানে পসিবল, অনেক সময় এটা বেডেও দেয়, নিচেও দেয়, অথবা এটাতেও দেয়। যেমন এটাতে দেওয়া আছে, এইটাতে যেমন এইটা এখন যে এখানে আছে সে ইচ্ছা করলে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। এই ধরনের সোজা কথা ৩টা অ্যাক্সিস বরাবর যদি মোশন লিনিয়ার পাই তখন আমরা কার্টেসিয়ান 3D প্রিন্টার বলি আর কি। তো এখানে যে জিনিসগুলো এখানে আছে আমরা যারা প্রথম ক্লাসটা করেছিলাম কয়েকটা ভিডিও দেখাইছিলাম। যেমন এটা এটা হলো যে ফিলামেন্ট, এই যে ২টা ফিলামেন্ট আসলো এসে এখানে ফিউজ হলো, ফিউজ হয়ে এখান থেকে থ্রো হবে। হ্যাঁ, এটা পড়বে এখানে এসে, অ্যাকর্ডিং টু ডিজাইন এটা হবে। তো এই কার্টেসিয়ান টাইপ আছে, এটা হলো ডেস্কটপ টাইপ কম্পিউটারের মধ্যে, ডেস্কটপ টাইপ 3D প্রিন্টারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কমন ইউজ। আরেকটা হলো যে এখন যেই ডেস্কটপ টাইপ যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই মূলত ফিলামেন্ট বেস, অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে দেখছি আমরা এই যে তার থাকে, তার এই তারগুলাই এখানে হিটিং জোনে গিয়ে একটা মেল্টিং পজিশন হয় এবং সেই মেল্টিং পজিশন হয়ে এখানে নজল দিয়ে থ্রো হয়।
তো এই ফিলামেন্ট টাইপ যে কনজিউমার প্রিন্টার যেগুলো আমরা কমনলি ইউজ করি, তো এটার মধ্যে মূলত দুই ধরনের আছে। একটা হলো যেটা বললাম কার্টেসিয়ান, আরেকটা হলো নন কার্টেসিয়ান টাইপ। এবং নন কার্টেসিয়ান যেগুলা সেগুলা অনেকটা ডেল্টা বট ফ্যামিলিতে পড়ে, অর্থাৎ তাদের তিনটা অ্যাক্সিসই বিভিন্ন অ্যাঙ্গেলে মুভমেন্ট করে তারা একটা রিকোয়ার্ড শেপ তৈরি করতে পারে। তো এই ডেল্টা বোর্ডটা আমি যদি দেখি তাইলে এটা দেখবো যে লিনিয়ারে যেমন তিন অক্ষ বরাবর তার মুভমেন্টটা ছিল, এখানে আবার সেরকম নাই। আমি একটু জাস্ট দুইটারই একটু ভিডিও দেখাবো। আমি একটু আসতেছি, ফাইলটা ওপেন করে আসি। যেমন ওই আসতেছে একটু, ফাইলটা খুঁজে আনি। আচ্ছা, ওই যদিও মনে হয় দেখাইছিলাম, তারপর আবার একটু দেখানোর প্রয়োজন মনে করতেছি। ভিডিও একটা আসছে সামনে। হ্যালো। আচ্ছা, আমি শেয়ার সাউন্ডও দেখি একটুখানি। সাউন্ড একটু বেশি বেশি মনে হয় এটার, আমি তারপরে কমাই দিচ্ছি। এই যে এটা এটা কার্টেসিয়ান নাকি নাকি ডেল্টা ডেল্টা টাইপের হবে? স্যার এটা তো ডেল্টা টাইপ মনে হচ্ছে। হ্যাঁ, এটা স্যার ডেল্টা টাইপ মনে হচ্ছে। হ্যাঁ, রাইট, এটা হলো ডেল্টা টাইপ। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস দেখাই যে ডেল্টা তো গেল, এখন এইটা কি? আহ, এখন যদি আমরা এটা দেখি, সাউন্ড দিলাম না, এমনি দেখি আমরা, আসছে না? জি স্যার। হ্যাঁ এটা এটা কিন্তু এক্স ওয়াই জেড কার্টেশিয়ান। হ্যাঁ, এটা হলো কার্টেসিয়ান, অর্থাৎ তার ভার্টিক্যালি সে উপরে উঠবে আস্তে আস্তে, এবং বেডটা একদিকে মুভ করে, আরেকটা ওইটাও একদিকে মুভ করে, তিন দিকে তার মুভমেন্টটা আছে। এটা আমাদের এক ছাত্রী করেছে, তার ওই যে ফ্লেক্সিবল রোবোটিক ফিঙ্গার তৈরি করার জন্য তার ডিজাইন অনুযায়ী এই কাজটা করেছে। তো এখন যে কথাটা বলছিলাম, ক্লোজ, ওকে, এখন আমি আবার ওই জায়গাটাতে যাই। তো সো কার্টেসিয়ান প্রিন্টার আমরা দেখলাম, আবার এগুলো সব কার্টেসিয়ান দেখা যাচ্ছে না, একটা কার্টেসিয়ান, ঠিক আছে। জি স্যার। আর ডেল্টা বোর্ডটা আমরা দেখলাম উদাহরণ সহকারে, যেটা একটা অল্টারনেট ওয়ে ফর কার্টেসিয়ান, তবে
এখানে বেসিক যেই মেকানিজমটা ইউজ করা হয় সেটা হলো অনেকটা ওই রোবোটিক আর্ম, আমরা যেটা পড়াইছি ক্লাসে, রোবোটিক আর্মের মেকানিজম হুবহু। এটা জাস্ট একটা রোবট, জাস্ট রোবটের এন্ড পজিশনে অর্থাৎ রোবটের গ্রিপিং পজিশনে এখানে একটা নজল দেওয়া আছে, যে নজল দিয়ে ফিলামেন্টটা থ্রো হয়, আর কিছু না। সো এটা মোটামুটি এই যে স্ট্রাকচারটা থেকে আমরা কিছুক্ষণ আগে এটার একটা কাজ দেখলাম, যে এটা কিভাবে একটা জিনিস তৈরি করতেছিল বাই ইউজিং দা 3D প্রিন্টিং মেকানিজম। এখন ঘটনা হলো যে আহ, এই 3D প্রিন্টার ডিজাইন কনসিডারেশন এটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা যখন নিজে নিজে একটা 3D প্রিন্টার ডিজাইন করতে যাব এবং বানাইতে যাব, বিশেষ করে প্রথমে আমরা ভেরি স্পেশালাইজড অর্থাৎ লেজার ডিপোজিশন বা হিট ডিপোজিশন বা অন্যান্য যেই এনার্জি ডিপোজিশন মেথডগুলো আছে সেখানে না গিয়ে যদি আমরা মূলত আজকের যে ক্লাসটা ফিলামেন্ট বেস 3D প্রিন্টার নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে প্রথম যে কথাটা, আমাদের ছাত্ররা অনেক সময় ছোট ছোট রোবট টোবট বা তারা যখন ওয়েল্ডিং সার্কিট করে তখন তারা সবাই কিন্তু একটা গ্লু গান ইউজ করে, আপনারা দেখেছেন গ্লু গান, অর্থাৎ ওই প্লাস্টিক টাইপ ম্যাটেরিয়াল গ্লুটাকে ওটাকে লিকুইফাইড করার জন্য একটা গ্লু গান ইউজ করে। খুব কাছাকাছি ফিলামেন্ট বেস 3D প্রিন্টারের মেকানিজমটা হলো কি, ওই গ্লু গানের মধ্যে মেটালটাকে অর্থাৎ প্লাস্টিকটাকে হট করার জন্য যে মেথডটা ইউজ করা হয়, এখানেও একই মেথড ইউজ করা হয়, শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোলটা হবে কম্পিউটারাইজড, যাতে প্রপার প্লাস্টিক ফিলামেন্টগুলা প্রপার স্টেটে মেল্ট হয় এবং সেটা মেল্ট হয়ে প্রপারলি লেয়ার বাই লেয়ার ডেপোজিট হয়। তো এখানে যখন আমরা ফিলামেন্ট ডিজাইন কনসিডারেশন করবো, যে ফিলামেন্ট টাইপ 3D প্রিন্টার, তখন প্রথম ডিলিংসটাই হলো যে আমি আসলে ফিলামেন্টটা কি কি ধরনের ইউজ করব এবং এই ফিলামেন্টটাকে হাউ টু হ্যান্ডেল, এবং মোল্টেন মেটালিকটা যখন নজল দিয়ে থ্রো হওয়ার আগে যে লিকুইড স্টেটে থাকবে সেটা আমি কিভাবে হোল্ডিং করব। অর্থাৎ এই যে কয়েকটা কথা বললাম, অর্থাৎ ফিলামেন্টটা কি, ফিলামেন্টটা কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমাকে অ্যানালাইসিস করতে হবে, করে আমাকে এই প্রিন্টারের ফিলামেন্ট সাইট হ্যান্ডেলিং করার জন্য যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আমরা কিভাবে ডিজাইন কনসিডারেশন নিয়ে আসবো, সেটা হলো একটা প্রথম কাজ, যে আমি ফিলামেন্ট দিয়া যদি আমি ফিলামেন্ট ইউজ করে যদি 3D প্রিন্টার বানাইতে চাই, সেখানে আমাদের কিছু ডিজাইন ফ্যাক্টর আছে। দেন নেক্সট হলো যে ফ্রেম। এখন ফ্রেম যদি আমরা করি, তখন প্রথমে আসতেছে যে আমি কোন ফ্রেম নিব, কার্টেসিয়ান নাকি ডেল্টা বোর্ডের স্ট্রাকচার। যদি কার্টেসিয়ানে যাই, তাইলে এখন আমাকে চিন্তা করতে হবে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের মোশনগুলা কাকে দিব, এক্স অক্ষ বরাবর কে মুভ করবে, ওয়াই অক্ষ বরাবর কে মুভ করবে, জেড অক্ষ বরাবর কে মুভ করবে। এটা ইন্টারচেঞ্জেবল, অনেক সময় আমরা বেডে দেই, অনেক সময় ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যে হোল্ডারটা আছে সেটা দিয়ে কিছুক্ষণ আগে ছবি দেখলাম। সো এই ফ্রেমটা আসলে খুব ইম্পর্টেন্ট টু ডিজাইন হাইলি ফ্লেক্সিবল ইন সাচ এ ওয়ে দ্যাট আমরা রিকোয়ার্ড যে নজেলটা থাকে সেই নজেলের মুভমেন্ট গুলো যেন খুব ফার্নিশলি গেইন করতে পারি, যাতে করে আমরা রিকোয়ার্ড শেপটা আনার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন সৃষ্টি না হয়। এখন এটা এখানে কিছু ডিজাইন ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা করতে হবে। দেন আছে বিল্ড প্ল্যাটফর্ম, অর্থাৎ ফ্রেম তো স্ট্রাকচারটা গেল, এবার আসলো যে যার উপরে আমি প্রিন্টিং করবো, অর্থাৎ যে ফ্ল্যাট সার্ফেসের উপরে, সেইটা আমাদের এখন নেক্সট চিন্তার ইস্যু, যে এটা আমি তাহলে কিভাবে বিল্ড প্ল্যাটফর্মটা করব। কারণ বিল্ড প্ল্যাটফর্মের অথবা বেডটার, আমরা প্ল্যাটফর্ম বলি বা বেড বলি, এটার
খুব ইম্পর্টেন্ট ফর গেটিং অ্যান accurate product from the 3D printer কারণ এটার উপরেই কিন্তু প্রোডাক্টের ডিজাইন হয় বা সরি ম্যানুফ্যাকচার হয় এটার সারফেসে ভুল থাকলে এটার সারফেসের মধ্যে কোনো ইনক্লাইনেশন থাকলে এটার সারফেসের মধ্যে যদি কোনো আদার ফিজিক্যাল প্রপার্টি দেখা গেল যে সারফেসটা এমনভাবে প্রোডাক্টটাকে ধরে ফেললো যে এটা খোলার জন্য আবার মেশিনিং করা লাগতেছে বা তখন বস্তুটা নষ্ট হয়ে যেতে পারে এখানে এই জিনিসগুলো আমাদের চিন্তায় আনতে হবে যে আমার প্ল্যাটফর্মটা যেটা থাকবে সেটা কি করব যা এটা আসলে কি ধরনের ম্যাটেরিয়াল নিব এটা কি হাই টেম্পারেচার সহ্য করতে পারবে না লো টেম্পারেচারে কাজ ভালো কোন ধরনের ম্যাটেরিয়ালে প্লাস্টিকের জন্য সুবিধা নাকি মেটালের জন্য নাকি সব মেটালের জন্য সুবিধা আমি আসলে কি কি মেটাল নিয়ে কাজ করব সেইটা চিন্তা ভাবনা করে আমাদের প্ল্যাটফর্ম ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে দেন আসে এক্সট্রুডার ডিজাইন অর্থাৎ যেটা দিয়ে মেটালটা বের হবে এক্সট্রুড হবে এবং ফিলামেন্ট থেকে মুভ হয়ে এটা আসবে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এক্সট্রুডার সো এই এক্সট্রুডার যদি বলি যেটা আমরা কিছুক্ষণ আগে ছবিতে কার্টেশিয়ানের উপরে দেখছিলাম একটা বাক্সের মতন আমরা খেয়াল করেছেন তো ওই পার্টটা আসলে ওখানে অনেকগুলা পার্টের সমন্বয়ে খুবই কমপ্লেক্স একটা পার্ট এখানে জড়িত আছে তো সো এখানে মেকানিজম আছে বিভিন্ন এবং সেই মেকানিজম গুলাকে ড্রাইভিং পাওয়ার দেওয়ার জন্য মোটর থাকে এবং সেখানে কিছু মোটর থেকে কিভাবে মেকানিক্স ইউজ করে আমরা ফিলামেন্ট গুলাকে পুশ করব হট এন্ড গুলাকে পুশ করব এখানে কিছু কাইনেমেটিক স্ট্রাকচার জড়িত তো সো এখানে কি কি মূলত জড়িত যেটা আমরা বলি যে একদম লাস্ট মাথাটা যেটা হট এন্ড যেটা এই হট এন্ডের মধ্যে আসলে একটা হিটারও থাকে ছোটখাটো একটা নজেল থাকে এবং একটা সেন্সর থাকে থার্মিস্টর বলি যেটা সেন্স কত টেম্পারেচারে হট ফিল্মটা তৈরি হলো সেটা জানার জন্য অ্যাজ ওয়েল এজ বেডের টেম্পারেচারটা কত আছে সেটাও যখন কাছাকাছি যায় তখন সে সেন্স করতে পারে তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেন হলো এক্সট্রুডার যেটা বললাম সেটা হলো দুই ধরনের খুব আলোচিত মেজর ক্যাটাগরি আছে যে এক্সট্রুডার ডিজাইনের মধ্যে একটা বোর্ড এন্ড টাইপ আর একটা ডাইরেক্ট টাইপ এক্সট্রুডার তো এই দুইটা মেজর ক্যাটাগরির মধ্যে ডাইরেক্ট টাইপ এক্সট্রুডার যেটা সেটা হলো কিছুক্ষণ আগে যেটা কার্টেশিয়ানে দেখাইলাম যেখানে একটা ডাইরেক্টলি একটা মোটর জড়িত আছে এবং সেই মোটরটা একটা গিয়ারিং মেকানিজমের মাধ্যমে ফিলামেন্টকে আস্তে 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 হট এন্ডের থেকে থ্রো করে মানে এটা গিয়ার দিয়ে করে আর কি আস্তে আস্তে টাইনে টেনে নিয়ে আসে ফিলামেন্ট গুলাকে হট এন্ডের দিকে আর বোর্ড এন্ড এক্সট্রুডার যেটা সেটা হ্যাজ এ ড্রাইভ গিয়ার দ্যাট ইজ সেপারেটেড ফ্রম দ্য হট এন্ড উইথ এ গাইড টিউব অর্থাৎ এইখানে যেটা হয় যে হট এন্ডটা আলাদা এবং এই একটা গাইড টিউবের মাধ্যমে ওয়্যার গুলো আসে দুইটা মেকানিজমটা ভিন্ন বি কেয়ারফুল দ্যাট অর্থাৎ এইখানে ওয়্যার গুলা গিয়ারিং মেকানিজমের মাধ্যমে ডাইরেক্টলি হট এন্ডের কাছে চলে আসবে আর এইখানে দুইটার মধ্যে একটা অন্য বেনিফিশিয়াল আছে যে মেইন রিজন ফর ইউজিং বোর্ড এন্ড এক্সট্রুডার is that it moves the heavy motor away from the nozzle অর্থাৎ নজল থেকে আসলে মোটরটা হেভি মোটরটা দূরে থাকে ফলে যেটা হয় নজলের মুভমেন্টটা ওই ওইটার চাইতে ওই ডাইরেক্ট ড্রাইভ এক্সট্রুডার যেটা এটার চাইতে লাইটার হয় ফলে হাই স্পিডে নজলটাকে মুভ করা যায় এবং তোমার এই কস্টটা অর্থাৎ পাওয়ার কস্টটা কমে যায় মানে এখানে মোটরটা সহকারে মুভ করে না মানে মোটর অ্যাসেম্বলি এটার সাথে লাগানো না যার ফলে এটা লাইট মুভমেন্ট হয় নজলের সে নজল নিজে একলাই মুভ করে তারপরে হলো দ্বিতীয় ইস্যুটা হলো যে রিট্রাকশন মানে কি আমি যে লেয়ার বাই লেয়ার এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখাইলাম যে লেয়ার বাই লেয়ার যখন ম্যানুফ্যাকচারিং করি তো একটা লেয়ারের সব জায়গায় যে ম্যাটেরিয়াল না অর্থাৎ সব জায়গায় যে ফিল্ড এরিয়া তা না কোথাও কোথাও হোল আছে কোথাও কোথাও ফিল্ড এরিয়া আছে এখন আমার ডিজাইন অনুযায়ী হোল এরিয়াটাকে তো অ্যাভয়েড করা লাগবে যখন আমি ইয়া করব ডেপোজিট করব তাই না
অ্যাকর্ডিং টু ডিজাইন ক্রাইটেরিয়া আমি যদি হোলটা ক্রিয়েট করতে চাই তখন ওই নজল থেকে সবসময় থ্রো হইলে হবে, অথবা ওই জায়গাটাকে আমাকে অ্যাভয়েড করা লাগবে না, নাহলে হোলটা ক্রিয়েট হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, তখন এই হোলগুলা যখন আমরা কিভাবে করতে পারি, একটা হলো যে নজেল যেটা আছে নজেল জিপটাকে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, অথবা এমনও হইতে পারে যে যখন ওই হোল এরিয়ায় যাবে তো স্কিপ না করে, মানে মোশনটা স্কিপ না করে ওইখানে থ্রোটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেটালিক থ্রোটা বন্ধ হয়ে যায়। তখনও দেখা গেল যে আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ দুইটা ওয়ে, একটা হলো মোশন, ওই হোল এরিয়াতে আমি কোনো নজেলের মোশন করাবো না, আরেকটা হলো নজেল মোশন হবে কিন্তু থ্রো হবে না, অর্থাৎ ডেপোজিটিংটা হবে না, অর্থাৎ এক্সট্রুডিংটা হবে না। সো এখানে দুইটা ওয়ে আছে। Sometimes though it is necessary to stop extruding across a gap in the layer. So in that case the extruder has to retract the filament, অর্থাৎ যদি তুমি ওই এক্সট্রুডিংটা স্টপ করতে চাও তাহলে রিট্র্যাক্ট করা লাগে, অর্থাৎ এটাকে ওই ওই মুহূর্তে নজল থেকে বের করে নিতে হয়। সো এখানে কিছু মেকানিজম আছে যেটার মাধ্যমে আমরা ইয়াটাকে ফিলামেন্টকে রিট্র্যাক্ট করে নিতে পারি, আবার ওটাকে যখন প্রয়োজন হয় তখন আস্তে আস্তে স্লাইসিং করে আবার নিয়েও আসতে পারি। তো এটা একটা ভালো প্রসিডিউর, যেটা একটা রিট্রাকশন কোয়ালিটি যদি ভালো হয় তাহলে হোলগুলো প্রপারলি সৃষ্টি হবে, এরিয়াগুলা ফিল্ড এরিয়াগুলো ভালো করে সৃষ্টি হবে এবং ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট হতে পারে। আর নজেল যেটা বললাম, যেটার মাধ্যমে থ্রো হয়, যে নজেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল পিসেস অফ দ্য প্রিন্টার এবং ওয়ান অফ দ্য মোর ডেলিকেট ওয়ান্স, অর্থাৎ এটাই সবচেয়ে বিজি থাকে আর কি। তো এই নজেলের মধ্যে খুব টিনি টিনি হোল থাকে, যে হোলস আর টিনি অ্যান্ড ইজিলি ক্লগড, এবং সহজে এটাকে বন্ধ করা যায়। So to a degree, the nozzle material and quality define what materials in printer can safely melt and therefore print. অর্থাৎ এই নজেলের ডিজাইনটা ইম্পর্টেন্ট, এই নজেল কিরকম ডিজাইন করতেছো, নজেলের হোলটা কিরকম রাখতেছো, কত লেন্থের রাখতেছি আমরা। সো এগুলার উপর ভিত্তি করেই কিন্তু আমি আসলে কোন ধরনের ম্যাটেরিয়ালকে আমরা পারবো, কাকে পারবো না, এই সমস্ত বিষয়গুলো এখানে চলে আসে। সো গুড কোয়ালিটি নজেলস can handle polycarbonate, nylon and other higher temperature plastic also. যদি ভালো নজল হয় তাহলে মোটামুটি হাই টেম্পারেচারের প্লাস্টিক ম্যাটেরিয়ালের উপর ডিল করতে পারি। তো সেজন্য আমরা নজলটা আসলে হট এন্ড যে এন্ড আছে, অর্থাৎ হট এন্ড বলতে কি, যেখানে ফিলামেন্টটা গলবে, থাকবে, থ্রো হবে, নজল দিয়ে বেরোবে, তাহলে নজলটা আসলে কার অংশ? নজলটা আসলে বাই দা বাই হট এন্ডের একটা অংশ, যেখানে আমরা আগেই বলেছি যে নজল থাকে, হিটার ব্লক থাকবে, থার্মাল ব্রেক থাকবে, তারপর সেন্সর থাকবে, হিট সিঙ্ক থাকবে, সবকিছু থাকবে, কুলার থাকবে, সবকিছু মিলেই আমাদের এই পুরা হেড এন্ডটা। সো এই জন্য আমাদের কোনো সময় টেম্পারেচার কন্ট্রোল করার জন্য অনেক সময় কুলিং হেল্প নেওয়া লাগে। তো অথবা কোনো একটা ম্যাটেরিয়ালকে কিছুক্ষণের জন্য হিটিং না করে তাকে একটু কুল ডাউন করে সলিডিফিকেশন লেয়ারটা যেন ভালো হয়, একে অপরের বন্ডিংটা যেন ভালো হয়। তো এখানে আসলে অনেক হিসাব আছে। তো সেই হিসাব অনুযায়ী আসলে আমাদের কিছু কোনো ক্ষেত্রে দেখা গেল যে কোনো ইনসুলেটিং প্রপার্টিস আছে এরকম প্লাস্টিক বা কোনো এরকম সিরামিক, কিছুক্ষণ আগে সিরামিকের একটা আমি কাস্টিং দেখালাম ছবিটা। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে টেম্পারেচার ইস্যুগুলো ব্লকিং করা লাগে। সিরামিকের ক্ষেত্রে টেম্পারেচারটা অতটা কন্ট্রোল করার বিষয়টা অতটা আসে না, শুধুমাত্র সিরামিকের লিকুইডটা স্টেটে চলে গেলে আর সমস্যা হয় না, তারপরে শুধু থ্রো হয়ে যায়। এখন এই মোশন নোজেল থেকে শুরু করে পুরো জিনিসটা যখন 3D ডিজাইনটা বানাইতে চাই, আমরা দেখেছি আমাদের কার্টেসিয়ানে 3 ধরনের মুভমেন্ট লাগে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। আর যদি ডেল্টা বোর্ড থাকে তাহলে সেখানেও 3টা অ্যাক্সেসের অ্যাঙ্গুলার মুভমেন্ট লাগে, আমরা দেখেছি। সো 3D প্রিন্টার্সের মূল কাজটাই হলো যে এক্সট্রুডার যেটা থাকে এটা
এবং নজল যেখানে হট এন্ডটা থাকে সেই জিনিসগুলোকে হাউ টু ক্লিয়ার একুরেটলি মুভ আমরা করতে পারি এবং প্ল্যাটফর্মটাকে কিভাবে মুভ করতে পারি। অনেক সময় প্ল্যাটফর্ম মুভ করাই আমি বলছি আগে। তো এই ক্ষেত্রে অনেক স্টেপার মোটর ইউজ হয়, কম্বিনেশন স্টেপার মোটর, এবং সেখানে কিছু স্ক্রিউ, গাইড কেবল, বেল্ট এবং পুলি এগুলো ইউজ হয়। আমি দেখাইছি কিছুক্ষণ আগে ছবিতে। তো সাধারণত আমরা স্টেপার মোটর অনেকের তো অধিকাংশ ক্ষেত্রেই পার রেগুলেশন 200 স্টেপ পরে করেছি, যেগুলা ডেস্কটপ টাইপ 3D প্রিন্টার সেখানে আমরা ইউজ করে থাকি। তো আরেকটা হলো যে তোমার ইলেকট্রনিক্স, কন্ট্রোল ইলেকট্রনিক্সটা হলো যে এখানে আমাদের দেখলাম যে বিভিন্ন মোশন গুলাকে যদি প্রপারলি কন্ট্রোল করতে চাই, সেখানে আমাদের অনেকে নিজস্ব কন্ট্রোলার ডেভেলপ করে, আবার অনেকে আরডিনো মডিউল ইউজ করেও প্রোগ্রাম লিখে আমরা ইচ্ছা করলে আমরা একটা 3D প্রিন্টার ওপেন লুপ 3D প্রিন্টার অতি সহজে ডিজাইন করে ফেলতে পারি উইদাউট বেশি কিছু সেন্সর টেন্সর ইউজ না করে। যখন ওপেন লুপ বলবো তখন অর্থ হইলো যে আমি 3D প্রিন্টারটাকে মাইক্রো প্রসেসরটাকে এমনভাবে কমান্ড দিব যে এবং বিশ্বাসই করে নেব যে আমরা এখানে আর মাপার দরকার নাই যে ওয়েদারটা পজিশন ইজ অ্যাকোয়ার্ড অর নট, অর্থাৎ এক্সিকিউশন হইলো না হইলো না, সেটা না, সেটা আমরা এটাকে বলা ওপেন লুপে। তবে ওপেন লুপ স্ট্র্যাটেজিটা আসলে ভেরি ফিউ এক্সেপশন, কারণ এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পারপাজে আমরা চাই না এই ধরনের বিশ্বাসের উপর কোনো কিছু চলুক। সেক্ষেত্রে ক্লোজ লুপ সিস্টেমই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভালো ভালো প্রোডাকশন সিস্টেমে যেগুলো ইউজ করা হয় তখন এগুলার ফিডব্যাক নিয়ে কোয়ালিটি কন্ট্রোল করা হয়। তো এই হলো আমাদের মূলত একটা 3D প্রিন্টারের বিভিন্ন ডিজাইনিং ইস্যু। এখন আমি আমার এই 3D প্রিন্টারের ডিজাইন তো হলো, এখন এই শুধু 3D প্রিন্টার নিয়ে ডিজাইন করলে ডিজাইনের কথাগুলো মাথায় রাখলে চলবে না। আমাদের আবার আরেকটা জিনিসও চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি বা যার জন্য বানাচ্ছি এটা কোথায় ইউজ হচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট ওরিয়েন্টেড ডিজাইন ক্রাইটেরিয়াও আমাদের মাথায় রাখতে হবে ডিউরিং দ্য 3D প্রিন্টার ডিজাইন। এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আমি আসলে ওই যে কেন জানি ওই যে অপারেশনের পরে মানে কন্টিনিউয়াস কথা বলতে পারি না, গলা আটকা যায়। তো যাই হোক, এটা আস্তে আস্তে ঠিক হবে বলছে ডাক্তার। আমি ওই অবজেক্ট ডিজাইন কনসিডারেশন করতে গিয়ে আমাদের কিছু যারা ইন্ডাস্ট্রিতে আমরা চাকরি করি তারা অলরেডি জানি ডিএফএম, ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিওএ ডিজাইন, না সরি, ডিএফএ ডিজাইন ফর অ্যাসেম্বলি, একটা আছে ডিমড, ডিজাইন অফ মডিউলার, ডিজাইন ফর মডিউলার বা মডিউলারিটি। তো এই ধরনের কনসেপ্টগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি। আমি যে শব্দগুলো উচ্চারণ করলাম এগুলা শুনেছেন কেউ এখন এখানে যারা আছেন? ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ফর অ্যাসেম্বলি, ডিজাইন ফর মডিউলারিটি, এরকম শব্দগুলা কি শোনা গেছে?
কেউ নাই এই শব্দগুলা? জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, এখন এই 3D প্রিন্টার মনে করেন আমরা ইউজ করতে যাচ্ছি কোন একটা প্রোডাক্ট বানাইতে গিয়ে, তো সেই প্রোডাক্টটা ইউজেবিলিটিটা কি, সেই প্রোডাক্টটা আদৌ কি মডিউলার প্রপার্টি দিতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু 3D প্রিন্টার ডিজাইন করার আগেই আমাকে আবার কি কি বানাবো, কোন কোন প্রোডাক্ট বানাবো, তাদের কি ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু আমাদের প্রথমেই কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তো এখন যে লেকচারটা আমি দিয়েছি এটা হলো গতবার দিয়েছি। আমি আছি এখানে, আমি বসে বসে বা মাঝে মাঝে থেমে থেমে কথা বলবো। যদি সাউন্ড না আসে সাথে সাথে জানাবেন, হ্যাঁ? এটা হলো আমার এই লেকচার, হ্যাঁ? আমাকে একজন জানাইতে হবে যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা আজকে শুরু করছি যে সাউন্ড আসে? জি স্যার, আসে স্যার। ওকে, জি স্যার। আমি এখানে আছি। আমি যখন প্রয়োজন মনে করবো আমি কথা বলবো, হ্যাঁ? আচ্ছা স্যার। 3D প্রিন্টিং করার সময় আমাদের যে অবজেক্টটা বানাবো সেই অবজেক্টটা সাউন্ডটা অনেক কম আসতেছে। সময় এটা আচ্ছা দিতেছি। নট অনলি 3D প্রিন্টিং, আসলে যে কোনো অবজেক্ট বানানোর সময় আমাদেরকে কিছু ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ফর অ্যাসেম্বলি, অ্যাট লিস্ট এটাকে ডিএফএম বলে, আর একটা বলে ডিএফএ বলে। সাউন্ড ঠিক আছে? এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ডিউরিং দ্য আমার একটা প্রোডাক্টকে যখন ডিজাইন করব তখন মাথায় রাখতে হবে আমি এটা কিভাবে বানাবো, অথবা এটাকে আমরা কিভাবে অ্যাসেম্বল করব যদি এটা আরেকটা পার্টের অংশ হয়, এবং ফাইনালি যেটা হলো ডিজাইন ফর মডিউলারিটি। ডিজাইন ফর মডিউলারিটি অর্থাৎ এটা হবে যে আমি যে প্রোডাক্টটা বানাবো সেটা যেন ইন্ডিপেন্ডেন্টলি ভাবে এটা একটা নিজেই আমরা এটাকে কাজ করতে পারি, এরকম আর কি। যেমন যদি মডিউলারের একটা উদাহরণ দেই, বাস্তব উদাহরণ আমাদের সবার, বিশেষ করে কি বলে প্রজেক্টরের যে কেবল লাইন অথবা ডাটা কেবল যে লাইনগুলো আছে, এগুলা নিজস্বভাবে নিজে নিজে আরেকটার সাথে মডিউলার কানেকশন অর্থাৎ নিজে নিজে ফাংশন করতে পারে, এবং একটার সাথে আরেকটা স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করে বিদায় আমরা একটাকে আরেক জায়গায় ইউজ করতে পারি। তো আজকে আমরা 3D প্রিন্টিং এর প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমাদের মাথায় যে বিষয়গুলো রাখতে হবে সেটা হলো, একটাকে বলছি ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, এটা আমরা অনেকে জানি, আরেকটা বলছি ডিজাইন ফর অ্যাসেম্বলি, আরেকটা হলো ডিজাইন ফর মডুলারিটি। তো ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং এ এখানে যে জিনিসটা হবে যে মূল এক কথা যে বলতে চাই যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিভাবে ইজি করা যাবে ওই বস্তুটা, এই জিনিসটা ডিল করবে ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং। আর ডিজাইন ফর অ্যাসেম্বলি কি ডিল করবে, এটা ডিল করবে যে যে বস্তুটা বানাবো এটা যখন আরেকটা অবজেক্টের সাথে আমি অ্যাসেম্বল করতে যাব, অ্যাসেম্বলিং প্রসেসটা যেন ইজিয়েস্ট এবং সিম্পলেস্ট হয়, সেই ধরনের ডিজাইন ক্রাইটেরিয়া আমার অবজেক্টে নিয়ে আসবো। তো আর ডিজাইন ফর মডুলারিটি হলো যে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি এক একটা মডিউল হিসাবে চিন্তা করব, সে যেন ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া, ইন্ডিভিজুয়াল ফাংশনাবিলিটি নিয়ে থাকে, এবং প্রয়োজনে আমরা এটাকে যার সাথে অ্যাসেম্বল করছি এটা মনে করো যায় ওটার সাথে কাজ শেষ, এবার আরেকটার সাথে আমরা অ্যাসেম্বল করব, এরকম একটার পর একটা আমরা বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করতে পারবো, এই ধরনের ক্যাপাবিলিটি। তো কথা তো শোনা যাচ্ছে না? স্যার আসসালামু আলাইকুম, স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে না? আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে। আচ্ছা,
জি স্যার। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে মডিউলার ডিজাইন যে বললাম, এটা মানে মডিউলার ডিজাইন হলো যে এটা একটা অ্যাপ্রোচ যেটা পুরো একটা সিস্টেমকে বা কোনো একটা, এখানে আমি ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ফর অ্যাসেম্বলি এবং ডিজাইন ফর মডুলারিটি যেটা কথাবার্তা বললাম, এটা 3D প্রিন্টার ডিজাইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে। তো সেই আলোকেই আমরা এখানে কিছু আলোচনা করছি। তো প্রথমেই আমরা মডুলার ডিজাইন আলোচনা করব, কারণ ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ফর অ্যাসেম্বলি, আমি যদি মডুলার কনসেপ্টটা আগে ভিত্তিপ্রস্তর না করি, তাহলে আমি যদি ওইটা ইন্ডিভিজুয়াল ফাংশনালিটি ডেভেলপ না করি, তাহলে অ্যাসেম্বলি করেও আমি কোনো রেসপন্স পাবো না। সেই জন্য আসলে আমি প্রথমে মডুলার ডিজাইন আলোচনা করছি, দেন আমরা আলোচনা করব বাকি দুইটা। ঠিক আছে? ইনটু স্মলার পার্টস, যে পার্টস গুলাকে আমরা মডিউলস বলি বা স্কিলস বলি, এবং যেগুলা ক্যান বি ইন্ডিপেন্ডেন্টলি ক্রিয়েটেড অ্যান্ড দেন অলসো ইউজড ইন ডিফারেন্ট সিস্টেম, যে কথা আমি অলরেডি বলে ফেলেছি। আমাদের 3D প্রিন্টার ডিজাইন, 3D প্রিন্টিং এর ছোট ছোট অবজেক্ট যখন বানাবো, যে কোনো প্রোডাক্ট যখন বানাবো, আমাদের এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই বানাইতে হবে। A modular system can be characterized by functional partitioning into কি ভাবে, যে এটা একটা ডিসক্রিট স্কেলেবল, অর্থাৎ ছোট ছোট আকারে এটাকে আমি করতে পারি। দেন রিইউজেবল মডিউলস, অর্থাৎ এই মডিউলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ইউজ করতে পারবো। রিগোরাস ইউজ অফ ওয়েল ডিফাইন্ড মডিউলার ইন্টারফেসেস, অর্থাৎ যখন আমরা মডিউল কথা বলবো তখন যেন এই মডিউলার যে জিনিসটা আমি বানাবো, এটার কানেক্টিং পার্টটা, অর্থাৎ এটা যার সাথে অন্য একটা পার্টের সাথে কানেকশন করব, সেই কানেকশনটা যেন এমন ভাবে ওয়েল ডিফাইন্ড হয়, সেই জন্য মডিউলারিটি মেনটেন করতে পারে। আচ্ছা, এখানে 2 নাম্বার যে কথাটা, রিগোরাস ইউজ অফ ওয়েল ডিফাইন্ড মডিউলার ইন্টারফেসেস, এটা এখানের মধ্যে কেউ কি এরকম একটা সুন্দর উদাহরণ দিতে পারেন যার রিগোরার ইউজ অফ হয় ওয়েল ডিফাইন্ড মডিউলার ইন্টারফেসেস? আমরা সবসময় ইউজ করি, কিন্তু হ্যাঁ, আমাদের মোবাইলে আমরা যখন চার্জ দিই, চার্জ যে কেবলটা আছে, বা এই কেবলটা কিন্তু একটা রিগোরাস ইউজ, মানে কি এই অনেক সময় এটার সাথে হয়, ওটার সাথে হয়, যেখানে ইচ্ছা হয়, কোনো ইয়ে নাই। ইভেন ডাটা কেবল যেটা ইউজ করি আমরা, এগুলোকে বলা হয় রিগোরাস ইউজ, অর্থাৎ আমি যখন তখন আমরা এটাকে ইউজ করতে পারি। কথা বোঝা গেছে? হ্যালো, সবাই কি গেছে নাকি বুঝতেছি না। স্যার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, এখন শুরু করছি আবার। যেমন আমরা ওই যে ল্যাপটপের সাথে আমরা প্রজেক্টরের যে বিভিন্ন ডিএমআই লাগাই, কি সুন্দর একটা, যে কোনো কম্পিউটারের সাথে সে কিন্তু ইন্টারফেসিং হয়ে এটা প্রজেক্টরে শো করছে। এই ধরনের ঘটনা আমি এখানে বলছি। মেকিং ইউজ অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর ইন্টারফেসেস, এবং আমি যদি সঠিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করি, তাইলে এটাকে একমাত্র অন্যান্য ইন্ডাস্ট্রির প্রোডাকশনের সাথে, প্রোডাক্টের সাথে আমি এটাকে ইউজ করতে পারবো। তো এই হলো এটার কথা। দেন আমরা যে ডিজাইন ফর মডুলারিটি কিছু বলি, যে অ্যাডভান্টেজও আছে যে এটা কেন করি। একটা হলো যে আমাদের প্রোডাকশন লাইনের প্রোডাক্টিভিটি, কস্টিং, ইজি ম্যানুফ্যাকচারিং, কমপ্লেক্সিটি কমানো, এই সমস্ত এইসব ইস্যুগুলো প্যারালালি আরো কিছু অ্যাডভান্টেজেস ইস্যু আছে।
যে রিডাকশন ইন কস্ট, অর্থাৎ ডিউ টু লেস কাস্টমাইজেশন অ্যান্ড শর্টার লার্নিং টাইম। অর্থাৎ এটা যেটা হয় যে আমি স্ট্যান্ডার্ডাইজ ফলো করেই এটাকে বানাচ্ছি প্রত্যেকটা মডিউলটাকে। দেন ফ্লেক্সিবিলিটি ইন ডিজাইন, এটা আমাদের মডুলার ফাংশন, যে আমরা ডিজাইনের জন্য ফ্লেক্সিবিলিটি থাকে, আমরা প্রয়োজন অনুসারে যেন ডিজাইনটা চেঞ্জ করে নতুন কম্প্যাটিবিলিটি যদি ইস্যু সৃষ্টি হয়, এখন থেকে 2 বছর 3 বছর পরে যদি এটার কোনো মডুলার চেঞ্জ বা কোনো একটা ফাংশন চেঞ্জ করা লাগে, সেই সমস্ত ফ্লেক্সিবিলিটি গুলা যেন এখন থেকে আমরা চিন্তা ভাবনা করি। দেন আরেকটা হলো যে ফ্লেক্সিবিলিটির সাথে সাথে অগমেন্টেশন যদি হয়, যে আমি এটাকে এক্সটেন্ড করব। যেমন আমি একটু বলি যে আপনারা জানেন যে ল্যাপটপের হার্ড ডিস্ক বা র্যাম, হ্যাঁ র্যাম যেটা থাকে সেখানে আরো কিছু স্লট করে দেওয়া থাকে যেন আপনি অগমেন্টেশন করতে পারেন, অর্থাৎ আপনার ইয়া অনুযায়ী, আমাদের ডিমান্ড অনুযায়ী আপনি যেন এটার মধ্যে নতুন কিছু এডিশন করার জন্য, কিছু প্লাগিং করার জন্য আপনার কাছে অপশন দিয়ে রাখতে হবে, নাইলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিছুদিন পরে অবসলিট হয়ে যাবে। এটা কথাগুলা কিন্তু সব বলতেছি জেনারেল টকিং বলে মনে হচ্ছে, বাট যখন 3D প্রিন্টিং এ প্রোডাক্ট বানাই তখনও কিন্তু এই কথাগুলো আমাদের মাথায় নিতে হবে, বিদায়ী অর্থাৎ প্রোডাক্ট ডিজাইনের আন্ডারেই কিন্তু কথাগুলো আমি বলছি। নট অনলি অগমেন্টেশন, এমন হইতে পারে দুনিয়া আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, প্রোডাক্ট ছোট হয়ে যাচ্ছে, আমরা যেন ইনক্লুশন এক্সক্লুশন অপশনটাও যেন থাকে, বাদও দিয়ে যেতে পারি কোন একটা অংশ, যাতে তারপরেও যেন এটা ফাংশনাল এবিলিটি থাকে। এই বিষয়গুলা এখানে আমরা কথাবার্তাগুলো বলছি ডিজাইনার ফর মডুলারিটি। আচ্ছা, এখানে কথাবার্তাগুলো আপনারা আমি পিডিএফ পাঠাই দেবো, আপনারা পড়বেন। সুবিধা হলো অনেক, যে একটা বড় একটা স্ট্রাকচার মনে করেন মডুলার স্ট্রাকচারে যদি গঠন করেন, তাইলে যে কোনো একটা প্রবলেম যদি একটা মডিউলে হয়, তাহলে আমরা এটাকে ওই মডিউলটাকে শুধু মডিফিকেশন বা চেঞ্জ করব, আর কিন্তু বাকিগুলা ঠিকই থাকলো। এটা অনেকটা আমি এইভাবে উদাহরণ দিই যে আপনার মনে করেন আপনার ঘরের মধ্যে এটি করার সময় আমাদের দুইটা ওয়ে। আচ্ছা, আমি একটু টাইনা দিছি, এটা হলো যে মডুলারিটির বিষয়টা আমরা সবাই বুঝছি এবং সেই জন্য এটা টেনে দিলাম। এখন হলো যে মডুলারিটি কনসেপ্টটা, যখন মডুলার ডিজাইন কনসেপ্টটা আমরা কথা বলি, তখন আমাদের দুইটা ধারা আছে। দুইটা ধারা, একটা হলো টপ ডাউন আর একটা হলো বটম আপ। টপ ডাউনে জোর দেওয়া হয় যে আমার এই ছোট ছোট পার্টগুলা যখন আরেকটা জায়গায় অ্যাসেম্বল হবে, তখন অ্যাসেম্বল পার্টটা যেন এক্স্যাক্টলি পারফরমেন্স করতে পারে, নজরটা ওইদিকে থাকে। আর বটম আপের নজরটা থাকবে ডিজাইনের কনসিডারেশন থাকবে ওই পার্টস গুলাতে, যে পার্টস গুলো আসলে এমন পার্টস হবে যেন সে যে কোনো জায়গায় অ্যাসেম্বল হয়ে যেতে পারে। অর্থাৎ এটা অনেকটা মানে কিরকম কনসেপ্টটা, ডিজাইন কনসেপ্টটা মানে পার্থক্যটা হলো, আমি গোলটা কোন জায়গায়, এটার গোলটা হলো মডিউলার যে পার্টটা আছে সেইটা, আর এটার গোলটা হলো এই মডিউলার পার্টগুলো যেখানে অ্যাসেম্বল হবে সেটার ফাংশনালিটি। আমরা একটু শুনি। একটা হলো বটম আপ আর একটা হলো টপ ডাউন মডুলারিটি। আচ্ছা, টপ ডাউন মডুলারিটিতে চিন্তা আপনারা হলো, আচ্ছা আমার কথাবার্তা তো শোনা হচ্ছে নাকি, সবাই শুনতেছেন নাকি ঘুমায় গেছেন? শুনতেছে, সবাই শুনতেছে, আগের কথা। আচ্ছা, ঠিক আছে। ওকে, টপ ডাউন মডুলার অ্যাটিটিউডটা এরকম, টপ ডাউন অর্থাৎ একটা বড় জিনিসকে ছোট ছোট ভাবে ভাগ করলে যেন বা অ্যাসেম্বল করার সময় বা এটাকে সেপারেট করার সময় ওই পার্টটা যেন আবার আরেকটা অ্যাসেম্বল করা যায়, অর্থাৎ এটাকে টপ ডাউনে হলো বড় জিনিসটা নিয়ে চিন্তা করবো, অর্থাৎ যেটা অ্যাসেম্বল বডি সেটার মধ্যে কি কি ফ্লেক্সিবিলিটি দিলে আপনার প্রত্যেকটা পার্টের মধ্যে মডুলারিটি আসবে বা এটার মাল্টি ইউজ ক্যাপাবিলিটি আসবে। আর বটম আপে যেটা হয় যে পার্টস গুলা, অর্থাৎ এখানে নজর থাকবে পার্ট গুলার দিকে, আর এখানে নজর থাকবে অ্যাসেম্বল বডির দিকে। এই যে লেখা আছে দেখেন,
বটম আপে যেটা হয়, আপনার নজর থাকবে, আপনার উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা পার্টের দিকে, যেন এমন হয় যে তারা এমন মডুলারিটি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে যে প্রত্যেকটা পার্ট তাদের নিজস্ব ক্যাপাবিলিটি, ফ্লেক্সিবিলিটি ইন ডিজাইন থাকবে। সে যখন আরেকটা বড় একটা অ্যাসেম্বল বডিতে সংযুক্ত হবে, তখন সে যেন ইজিলি সেখানে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, এবং প্রয়োজনে আরেকটা জায়গায় গিয়ে মনে করেন এটাকে খুলে আরেকটা জায়গায় লাগাবেন, সেটাও যেন পারবেন। অর্থাৎ উদ্দেশ্যটা আমরা বুঝেছেন, মানে অর্থাৎ ডিজাইন উদ্দেশ্যটা ভিন্ন। এখানকার ডিজাইনের নজর থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস গুলোর মধ্যে, এখানকার ডিজাইনের নজর থাকবে অ্যাসেম্বল বডিটার মধ্যে ফ্লেক্সিবিলিটি বা ডিজাইনেবিলিটি বা স্ট্রাকচার বলেন, কমপ্লেক্সিটি, সিম্পলিসিটি বলেন, এগুলো নজর দিতে হবে, যাতে আমরা টপ থেকে, অর্থাৎ টপ মানে কি ডিজাইন অবজেক্ট থেকে ডাউন, অর্থাৎ পার্টস অবস্থায় যেন আমরা ইজিলি এগুলাকে করতে পারি। এগুলো পড়ানোর উদ্দেশ্য হলো যে এডিটিভ ম্যানুফ্যাকচারিং বলেন, র্যাপিড প্রোটোটাইপিং বলেন, 3D প্রিন্টিং বলেন, সব জায়গায় এই কনসেপ্টগুলা ব্যবহার করেই কিন্তু 3D প্রিন্টেড অবজেক্টগুলা হয়। বিদায় আজকের টপিকটা আমি এই জিনিসটা পড়াচ্ছি, মডুলারিটি ডিজাইন অফ প্রোডাক্ট। আচ্ছা, এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে, টপ ডাউন আর বটম আপ? এই যে জি স্যার। বললাম যে ডিজাইন ফর মডুলারিটি, সেটা আপনার কোনখান থেকে আমাদের আসবে এটা? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের 3টা ডিজাইন প্রিন্সিপল: ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ফর অ্যাসেম্বলি, ডিজাইন মডুলারিটি। এখন ডিজাইন মডুলারিটিটা আমরা আলোচনা করলাম, বুঝলাম কিভাবে কনসেপ্ট হয়। এখন এই ডিজাইন ফর মডুলারিটিটা কিন্তু কার জন্য দাঁড়াইছে, এটা আলটিমেটলি আবার যেটা ইম্প্যাক্ট করবে সেটা হলো ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইন ফর অ্যাসেম্বলির উপরে। তো এখন আমরা এই জন্য আজকে যে কথাবার্তাগুলো বললাম, যে 3টা ওয়ে: ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ফর অ্যাসেম্বলি এবং ডিজাইন ফর মডুলারিটি। এখন এই 3টা মধ্যে ডিজাইন ফর মডুলারিটিটা তো আলোচনা করলাম। কেন করলাম? যাতে ওই DFM এবং DFA এটার মধ্যে আমরা কিছু নতুন নতুন প্ল্যান দিতে পারি, যেই প্ল্যানগুলা আমার 3D প্রিন্টার দিয়ে ম্যানুফ্যাকচারিং করার সময় আমাকে প্রোগ্রামিংয়ে এবং ডিজাইনে এবং প্রসেসের মধ্যে এগুলা ইনকর্পোরেট করা লাগবে, যদি আমি এই জিনিসগুলা 3D প্রিন্টার দিয়ে বানাইতে চাই। তো আমরা এখন যে কথাটা শুনবো সেটা হলো ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং। এটার মূল কাজটা হলো যে অ্যাসেম্বল প্রোডাক্ট, ফাইনাল যে অ্যাসেম্বল প্রোডাক্টটা তৈরি হবে তার পার্টস গুলা যেন ইজিলি ম্যানুফ্যাকচারিং হয়, এটা নজরটা হলো এটা, যে ইজি ম্যানুফ্যাকচারিং টেকনিক যেন আমরা করতে পারি। এবং ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং মেইনলি ফোকাস করে মিনিমাইজিং অফ কমপ্লেক্সিটি ইন প্রোডাকশন, আরেকটা যে ওভারঅল প্রোডাকশন কস্ট, এই 2টা জিনিসের দিকে মূলত নজর দেয় ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই এটা জানেন না, এগুলো তো আপনাদের কমপ্লেক্সিটি কমানো ফর ম্যানুফ্যাকচারিং, আর একটা হলো ওভারঅল কস্টিং অফ দ্য প্রোডাকশন, এটা কমানো। আচ্ছা, এখন ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং এ যখন এই কনসেপ্টটা নিয়ে চিন্তা ভাবনা করবো, তখন আমাদের কেন করি, তার পিছনে কিছু প্রোঅ্যাক্টিভ চিন্তা ভাবনা থাকে, প্রোঅ্যাক্টিভ ডিজাইনিং কনসেপ্ট থাকে। যেমন আমি যদি ম্যানুফ্যাকচারিং ফাংশনটা বা প্রসেসটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি কিছু বেনিফিট পাবো ইন দা ফেব্রিকেশন প্রসেস, অ্যাসেম্বলি প্রসেস, টেস্টিং, প্রকিউরমেন্ট, শিপিং, ডেলিভারি, সার্ভিস অ্যান্ড রিপেয়ার। অর্থাৎ এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আমরা মিনিমাইজেশন অফ কস্ট উইথ ইজিয়ার মেথডে করতে পারি। এটা 2টা কথা সাথে প্যারালালি কিছু প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং, যেগুলা টোটাল ম্যানুফ্যাকচারিং ফাংশনটাকে অপটিমাইজ করে। যেমন ফেব্রিকেশন প্রসেসটা কিরকম হবে, হ্যাঁ, যেমন যেমন 3D প্রিন্টিং একটা সহজ ফেব্রিকেশন প্রসেস, আপনাকে বাধ্য হয়ে 3D প্রিন্টিং সিলেকশন করা লাগতে পারে। তারপরে অ্যাসেম্বলিটা
প্রসেসটা কতটুকু কমপ্লেক্সিটি আছে। তারপরে অ্যাসেম্বল হয়ে যাওয়ার পরে অ্যাসেম্বলটা হইল কিনা, সে টেস্টিং প্রসিডিউরটা সেটা আবার কিরকম। এখন টেস্টিং হয়ে যাওয়ার পরে যখন প্রোডাক্টটা হইল, আপনারা শুধু নিজের জন্য করবেন না, এই শুড গো ফর মার্কেটিং। তাহলে আপনার পুরা ওই প্রোডাকশন টা করার জন্য কি কি ম্যাটেরিয়ালস প্রকিউরমেন্ট করবেন, শিপিং কি হবে, ডেলিভারি প্রোডাকশন কিভাবে দিবেন, প্রোডাক্ট নিয়ে সার্ভিসটা, প্রোডাক্ট কিনে ফেললে কাস্টমারদের সার্ভিস কিভাবে দিবেন, তাদের রিপেয়ারমেন্ট মেইনটেনেন্স সাইকেলটা কিরকম হবে, এভরিথিং should be proactively thinking in designing process during the design for manufacturing. আচ্ছা, তারপরে আপনার আসলে ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং এ এই যে প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং গুলো করছি বা কথাবার্তা গুলো বললাম, এই অ্যাপ্রোচটা যে প্রোঅ্যাক্টিভলি থিঙ্কিং ইন ডিজাইনিং প্রসেস যদি করি, এতে করে আমার প্যারালালি কিছু লাভ হবে। আগে ভাগেই কিছু, এই যে আপনার তো আর ওই যে বললাম না, ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং তো প্রসেস তো দুইটা, যে প্রোডাকশন কস্ট কমানো আর সিম্পলিসিটি করব প্রোডাকশন। কিন্তু সেটা করার জন্য আগে কিছুক্ষণ আগে যে প্রোঅ্যাক্টিভিটি বললাম, সেটা যদি করেন তাহলে সেটার সাথে আপনার অ্যাসিওর হবে দ্য বেস্ট কস্ট, কোয়ালিটি, রিলায়েবিলিটি, রেগুলেটরি কমপ্লায়েন্স, সেফটি, টাইম টু মার্কেট, কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ এই প্রোডাক্ট ডিজাইনের মধ্যে আপনার এই জিনিসগুলা আপনার আসতে হবে আপনার চিন্তা ভাবনার মধ্যে, যে আমি কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন মেনটেন করতে পারবো, কত মিনিমাম টাইমে মার্কেটিং এ যাইতে পারবো, আমার প্রোডাক্টের সেফটি ইস্যুগুলো কিরকম থাকবে, হ্যাঁ, রেগুলেটরি কমপ্লায়েন্স, অর্থাৎ ডিউরিং দ্য মার্কেটিং আমার জিনিসটা কমপ্লায়েন্স হবে কিনা বিভিন্ন প্রোডাক্টের সাথে, রিলায়েবিলিটি কি অবস্থা, কোয়ালিটি কি অবস্থা, কস্টিং কি অবস্থা, এই জিনিসগুলো আমাদের ডিজাইন ফর ম্যানুফ্যাকচারের মধ্যে প্রোঅ্যাক্টিভ ডিজাইনিং এর মধ্যে আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে। দেন যখন আপনি ডিজাইন করলেন, ফাইনালি ডিজাইনটা আবার এই যতগুলা প্রোঅ্যাক্টিভ ডিজাইন প্রসেস বললাম, সেখানে আবার একটা ফাইনাল রিভিউ করা লাগবে, ঠিক আছে। তো এটা বর্তমানে বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মও আছে অলরেডি, যে একটা ডিজাইন করলেন, করার পরে এটাকে আপনার যতগুলা প্যারামিটার চাইলেন, আপনি কস্ট থেকে শুরু করে, প্রকিউরমেন্ট থেকে শুরু করে, সেফটি থেকে শুরু করে যা যা চাইলেন, সেটা আদৌ ওইটা আপনার যে প্রোডাকশন সিস্টেমটা ডেভেলপ করেছেন সেটাকে ফলো করলে যদি আপনি বানান, সেই প্রোডাক্ট আদৌ স্যাটিসফাই করবে কিনা, তার জন্য কিছু ডিজাইন রিভিউ প্রসেস আপনার আছে, যেখানে একটা সিস্টেমেটিক এবং থরো প্রোডাক্ট প্রসেস অ্যানালাইসিসের মাধ্যমে, এগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন সফটওয়্যার অলরেডি আছে যে এটা করা যায়, অ্যানালাইসিস করা যায়। দেন অ্যানালাইসিস করে আপনার পুরো অ্যানালাইসিসটা রেকর্ড, ফর্মাল রেকর্ডিং রাখবেন, সেই রেকর্ডগুলা নিয়ে আপনি আবার ডিজাইন টিমের সাথে ফিডব্যাক নিয়ে কিভাবে প্রসেসটা যদি আরো কোনো ফার্দার ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় কিনা, এটা আপনার ডিজাইন রিভিউতে গিয়ে ফাইনালাইজ করতে হবে। তো some commonly associated problem with the implementation of the design review process, যখন আমরা ডিজাইন রিভিউ করব তখন কিছু সমস্যা হয়, হ্যাঁ, দেখা গেল unevenly matched skills and knowledge among the design review team। এই টিমের মধ্যে কেউ এমন একটা, যেমন 3D প্রিন্টিং এর ডিজাইন নিয়ে কথাবার্তা বলতেছেন, দেখা গেল কেউ 3D প্রিন্টার ভালো করে জানেও না, শুনেও নাই, অর্থাৎ এখানে একটা স্কিল গ্যাপ সৃষ্টি হতে পারে, নলেজ গ্যাপ সৃষ্টি হতে পারে ডিউরিং দি রিভিউ প্রসেস। এটা একটু খুব সাবধানে করতে হবে। এবং ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রোডাক্ট ডেভেলপার্স অ্যান্ড দ্য রিলেটেড ডিপার্টমেন্ট, কারণ প্রোডাক্ট ডেভেলপার্সরা তো ডেভেলপ করে ফেলবে, কিন্তু যারা বানাবে, অর্থাৎ যেটা ম্যানুফ্যাকচারিং যে স্টেপগুলা এবং ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন ডিপার্টমেন্টগুলা, তাদের সাথে যেন সিনক্রোনাইজেশন না হলে, ডেভেলপারের সাথে তাদের সিনক্রোনাইজেশন বা কমিউনিকেশন গ্যাপ বা ইনফরমেশন গ্যাপ সৃষ্টি যেন না হয়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। দেন নো টাইম টু মেক ডিজাইন রিভিউ বেসড চেঞ্জেস, অর্থাৎ এখানে বেশিক্ষণ সময় দিয়ে আননেসেসারি টাইম নষ্ট করা করতে দেওয়া যাবে না। এখন ল্যাক অফ ডিজাইন রিভিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ
অনেক সময় রিভিউ করতে গিয়ে উল্টা দিকে ডিজাইন দৌড় চলে গেল, সেটা যেন না হয়, অর্থাৎ ডিজাইন রিভিউটা যেন এক্সপিরিয়েন্স নলেজ দিয়ে হয়, সেটা আমাদের রাখতে হবে। Each department consider design review as separate stage and not included in the initial design process. Normally, ডিজাইন রিভিউটা প্রসেসটা সেপারেট ভাবে থিঙ্কিং করা হয়, একটা জাস্ট ফাইনাল ফার্নিশিং করার জন্য, আর কিছু না। আচ্ছা, তারপরে আমি স্লিপগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো সুন্দর করে লেখা আছে। রিভিউ প্রসেসটা এটা একটা ছবি, যে একটা সাইক্লিক প্রসেস, যে কথাগুলো বললাম, হ্যাঁ, টেস্ট, বিল্ড, অর্থাৎ 4টা জিনিস। প্রথম হলো প্রবলেম ডেফিনেশন করা, তারপরে সেই প্রবলেম ডেফিনেশন করে একটা ডিজাইন করা, ডিজাইন করার পরে বিল্ডিং করা, বিল্ডিং করার পরে টেস্ট করা। সো টোটাল ডিজাইন রিভিউ প্রসেসটা অর্থাৎ একটা 4টা মূল স্টেপের উপর বা 4টা পিলারের উপর দাঁড়ায়। এগুলো আমরা জানি, মোটামুটি আমি আলোচনা করেছি। আমরা একটু সামনে যাই। ডিজাইন রিভিউ, এখানে কিছু কিছু শব্দ হয়তো বা একটু নতুন লাগতে পারে। ডিজাইন রিভিউতে আমরা বলি যে সফট হার্ড রিভিউ। সফট হার্ড রিভিউটা কি? দিস রিভিউ অ্যাড্রেসেস দ্য নিড টু ডিজাইন এ প্রোডাক্ট ফর সেফটি দ্যাট ইজ ইন টার্মস অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশন। এখানে ওই সফট হার্ড রিভিউটা করা হয় যে যখন ওই প্রোডাক্টটা রিয়েল কন্ডিশনে ব্যবহার করা হবে, তখন কাস্টমারদের সেফটি ইস্যুগুলো কিন্তু কনসিডার করা হয়। এবার আরেকটা আছে, দি সফট রিভিউ লুক ইনটু দ্য কেয়ারলেস মিসইউজ অফ প্রোডাক্ট বাই ইউজার্স বিয়ন্ড নরমাল উইয়ার এন্ড টিয়ার। এটা আবার একটু, এখানে সফট রিভিউটা কিন্তু আরেকটা জিনিস। এটা যে তুমি যে প্রোডাক্টটা ডিজাইন করে বাজারে ছাড়বা, এটা তো তুমি তোমার সেফটি দিয়ে ছাড়লা, সব ঠিক আছে, কিন্তু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই প্রোডাক্টটা যদি আমি একজন ইউজার, তার যে কোনো কারণে হইতে পারে, তার নলেজ শর্টের কারণে হইতে পারে, তার আনকেয়ার অ্যাটিটিউডের কারণে হইতে পারে, যে সে যদি এইটা দিয়ে, তোমাকে যেটা করতে হবে যে আমি যে প্রোডাক্টটা মার্কেটে ছাড়লাম একটা কাজের জন্য, কিন্তু ওই প্রোডাক্টটা যদি কেউ অন্য কাজে ইউজ করে, অন্য মিস ইউজ করে, তাহলে কি কি অকারেন্স ঘটতে পারে, কি কি ডেঞ্জারাস ঘটতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার সফট রিভিউ যে ব্যাপারটা সেটাতে আনতে হবে। তো এখানে আমি অনেক সময় গল্পের ছলে বলি যে, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি, না ভিডিও খালি চলছে নাকি, শোনা যায়? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, আমি যে কথাটা বলছি যে জি স্যার শোনা যায় স্যার। আচ্ছা, কেয়ারলেস মিসইউজটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা অনেকে ওই কফি শপে কফি খাই, ওই যে লাল যে কাপটা আছে, এখন এটা তোমরা শুনেছো কিনা জানি না, ম্যাকডোনাল্ডসে একবার এক পিতামাতা তার বাচ্চা সহকারে গেল, খাইতে গেল, ওখানে এসে কফি নিল। এখন কফিটা বাচ্চাটা যেটা করলো যে হঠাৎ করে কফির কাপটা সে দৌড়ে হঠাৎ করে গরম দেখে তাড়াতাড়ি নাড়াই থেকে ওর হাতের মধ্যে আবার কফিটা পড়ছে, পরে ওটা তার হাতটা অনেকটা জলসে গেল। তখন তার বাপ মা একটা মামলা করলো ওই কফি কাপের বিরুদ্ধে, অর্থাৎ কফি কাপ যারা বানায়, যে তারা বললো যে তার মামলার ইস্যুটা ছিল সে তো এই প্রোডাক্টটার সফট রিভিউ করে নাই। সফট রিভিউটা কি? যে কেয়ারলেস মিস ইউজ যদি হয় তাহলে কি কি করতে পারে। মানে কি, কাপে লেখা উচিত ছিল যে কেয়ারফুল হ্যান্ডলিং, মানে কেয়ারফুল ইজ রিকোয়ার্ড অ্যাজ ইট ইজ হট, অথবা হট কফি প্লিজ হ্যান্ডেল কেয়ারফুললি, এই লেখাটা নাই। ঠিক আছে, এই ধরনের একটা সাবধানতামূলক যদি না থাকে, না থাকার কারণেই পিতামাতা অ্যাওয়ারনেস হয় নাই, যার ফলে ওই ছেলেটারই ঘটনাটা ঘটলো। ফলে ওই কাপ কোম্পানিকে অনেক টাকা, অনেক ডলার জরিমানা দিতে হয়েছিল। অর্থাৎ এটা জিনিসটা অর্থ হলো যে আমি যে কোনো প্রোডাক্ট ডিজাইন করতে যাব, ম্যানুফ্যাকচারিং করতে যাব, 3D প্রিন্টার দিয়ে বানাইতে যাচ্ছি, তারপরেও যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটার একটা হলো যে সত্যি সত্যি প্রোডাক্টটা ইউজ হবে রিয়েল ওয়ার্ল্ডে, তখন কি কি সেফটি থাকবে, সেই সেফটি ইস্যুগুলো মেনটেন হবে কিনা। আরেকটা হলো ওগুলোর বাইরে গিয়ে যদি কোনো কারণে কেয়ারলেস মিস ইউজ হয়, সেক্ষেত্রে কি কি করতে পারে, সেই জিনিসগুলো হলো সফট রিভিউর আন্ডারে। এই জন্য
কিছু কিছু জিনিস আমাদের বর্তমানে বিভিন্ন সফটওয়্যারও বেরিয়েছে, যে ফেলিওর মোড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস। এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমার রিভিউ টেনে যাচ্ছে কিছু না থাকে, যেটার কারণে the basic method is to describe the parts of a system and list the consequences of each part fails. এটার মানে হলো যে আপনাকে বলতে হবে যে এই পার্টটার ফাংশন এই, তবে এইটা যদি মেল ফাংশন করে এটার ফলাফল কিন্তু এই, অর্থাৎ তার কনসিকুয়েন্সটা বলে রাখতে হবে। এই জিনিসটা ফেলিওর মোড অ্যানালাইসিস বলে। In most formal systems, the consequences that are evaluated by the criteria and associated risk indices, অর্থাৎ আপনি যে কনসিকুয়েন্স গুলো অ্যানালাইসিস করবেন সেটা কোন কোন ম্যাট্রিক্সেস অর্থাৎ কোন কোন ভেরিয়েবলের ভিত্তিতে, সেটা একটা হলো সিভিয়ারিটি ইস্যু, আর একটা হলো লাইকলিহুড অফ অকারেন্স, অর্থাৎ ওই ঘটনাটা কত সহজে ঘটার সম্ভাবনা থাকে, কত ফ্রিকোয়েন্সিতে ঘটবে, আর প্রবাবিলিটি অফ অকারেন্স, সম্ভাবনা কত ঘটার। লাইকলিহুড আর প্রবাবিলিটি কি বুঝেছেন? আরেকটা হলো ইনএবিলিটি অফ কন্ট্রোল টু রিস্ক রিস্ক আর কি লাইকলিহুড অফ অকারেন্স মানে রিস্ক। হ্যাঁ, অর্থাৎ প্রবাবিলিটিটা হলো কতটা ঘটতে পারে আনুমানিক, হ্যাঁ কতবার করতে পারে, হ্যাঁ কতবার, এটা হলো পরিমাণগত কথা, সংখ্যাগত কথা। আর আগেরটা হলো যে ওই এই স্ট্রাকচারটা বা এই ডিজাইনটা বা এই অবজেক্টটা আদৌ রিস্কের সাথে রিস্ক হইতে পারে কিনা সেই বিষয়ে একটা গাইডলাইন দেওয়া, লাইকলিহুড অফ অকারেন্স। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, আরেকটা হলো যে ইনএবিলিটি অফ কন্ট্রোলস টু ডিটেক্ট ইট। স্যার আরেকটা হলো যে ওই এখান থেকে কি কেউ কথা বলছেন? জি হ্যালো, স্যার, কথা হ্যাঁ বলছি যে স্যার, জি স্যার, হ্যাঁ বলেন। লাইকলিহুড অফ অকারেন্স আর প্রবাবিলিটি অফ অকারেন্স জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে কিনা এটা বোঝার জন্য। লাইকলিহুড সম্ভবত এরকম কিনা যে কোন ধরনের রিস্ক বা কোন ধরনের অকারেন্স ওটার সাথে জড়িত আছে, আর এক্স্যাক্টলি, প্রবাবিলিটি মানে ওই অকারেন্সটা অকারেন্সগুলা মানে কত কত প্রবাবিলিটিতে মানে আছে। কি পরিমাণ। হুম, জি ঠিক আছে, জি স্যার, জি স্যার, এরকম কিনা এটাই। হ্যাঁ এইটাই মানে অনেকগুলো অকারেন্স আছে, এই এই অকারেন্সে এই অবজেক্টটার ভূমিকা থাকতে পারে, দিস ইজ লাইকলিহুড। আচ্ছা, ভূমিকা জি থাকলো, স্যার, এইবার সেই পার্সেন্টেজটা কত, প্রবাবিলিটি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। প্রোডাক্ট দিয়ে বা প্রোডাক্টের স্ট্রাকচার দিয়ে, পারফরম্যান্স দিয়ে, নরমাল এক্সপেরিমেন্টাল টেকনিক্স, ইফেক্ট। আচ্ছা, এবার হলো যে ডিজাইন রিভিউ করতে আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন একটা করতে পারি। সেটার কিছু প্রসেস আছে, কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো একটু শুনবো জাস্ট। Of many variables can be studied at one time. এবার হলো আপনার প্রোডাক্টটাকে সরাসরি টেস্টে করেন, এক্সপেরিমেন্ট করেন, করার পরে এখানে আপনি বাইর করেন যে হ্যাঁ ফাংশনটা হচ্ছে কিনা, হ্যাঁ বাইর করেন যে কি কি ভেরিয়েবলস এর কারণে এই প্রবলেমটা হইতে পারে। তারপরে ডিজাইন দ্য এক্সপেরিমেন্ট, হ্যাঁ অর্থাৎ কি এক্সপেরিমেন্টটা কিভাবে করলে পরে আপনার সকল ধরনের ভুল ত্রুটিগুলো বেরিয়ে চলে আসবে। এক্সিকিউট দ্য এক্সপেরিমেন্ট, অ্যানালাইজ দ্য রেজাল্ট, ইন্টারপ্রেট এন্ড কমিউনিকেট দ্য অ্যানালাইসিস। এটা অর্থ হলো যে একটা যে কোনো প্রোডাক্টের ডিজাইন রিভিউ করার সময় এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটা হবে, সেখানে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করবেন যেটার মধ্যে সবগুলা ভেরিয়েবলস যেটা ডিস্টার্ব করতে পারে সেটা আসবে, পারপাস গুলো আসবে, তারপরে এই সব রেজাল্টের অ্যানালাইসিস গুলো চলে আসবে, এবং সেখান থেকে আপনি প্রপার একটা ইন্টারপ্রেটিং এবং কমিউনিকেশন রেজাল্ট আপনি কাস্টমারদের জন্য যেন দিতে পারেন, সেই জিনিসটা এখানে চলে আসতে হবে। আমরা
এখানে মাল্টিপল রিভিশন গুলা ডিজাইনের মধ্যে যেন সঠিকভাবে করে ফেলতে পারি, ডিজাইন চেঞ্জ গুলা যেন সঠিকভাবে করে ফেলতে পারি, এবং সেই অনুযায়ী যেন আমাদের প্রোডাকশন কস্ট বা কস্ট এবং ডিলে যেন না হয়, এই জিনিসগুলো এলিমিনেট করার জন্যই আমাদের ডিএফএম মেথডটা আগেভাগে ফলো করে প্রোঅ্যাক্টিভলি আমরা এটা করে ফেলি। With DFM, the design is often more comprehensive, efficient to produce, and meets the customer requirement the first time. অতি দ্রুত আমরা কাস্টমার রিকোয়ারমেন্টটাকে রিয়েলাইজেশনে নিয়ে আসতে পারি, কারণ কাস্টমার রিকোয়ারমেন্ট কিন্তু অনেক স্বপ্ন থাকে তাদের, এই চাই সেই চাই, অনেক কিছু চাবে। সেই চাওয়াগুলোকে আপনার ডিএফএম মেথডের মাধ্যমে কতটুকু পর্যন্ত রিয়েলিটি হইতে পারে সেই জিনিসটাই নিয়ে আসতে হবে। নিয়ে আসলেই পরে আপনার পরবর্তীতে ডিজাইন রিভিউর মাধ্যমে আপনার অন্যান্য ত্রুটি বিচ্যুতিগুলো ফাইনালাইজ করে আপনি একটা সঠিক প্রোডাক্ট ডিজাইন করে দেন ইউ গো অ্যাসাইন ফর আইদার 3D প্রিন্টিং or any other manufacturing process. আচ্ছা, এটা হলো ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং গাইডলাইন। এটা মিনিমাইজ নাম্বার অফ কম্পোনেন্ট, এটা হলো যে যদি সঠিকভাবে আমরা করেন। আচ্ছা, আমরা মনে হয় এগুলা আমরা মোটামুটি আগের ভিডিওটা দিলাম, স্লাইডগুলো দিব, ফিচারগুলোকে দিয়ে গাইডলাইনগুলো আমরা দিব। আমি এই পিডিএফটা দিয়ে দিলে মোটামুটি সবাই দেখলে বুঝবেন। হ্যাঁ, এটা তেমন কিছু নাই, আর এটা আমি দিয়ে দিব, অর্থাৎ এই ভিডিওটা, এই পিডিএফটা দিব। আবার আর কোনো কথা আছে? ঠিক আছে, আচ্ছা। আমি ওই ভুলে, সরি, আমি এখন রেকর্ডিংটা অফ করবো।